ডাইজেস্টিভ এনজাইম, হজমে আমাদের সাহায্য করে। কিন্তু এর বাইরে সব এনজাইমের নামের শেষে এএসই আছে, আর এএসই থাকা মানে অবশ্যই সেটা একটা এনজাইম। আচ্ছা, তাহলে দেখো এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটা একটা টেট্রামার, তার মানে এটা 4টা সাব ইউনিট থাকবে অফ 2 ডিফারেন্ট টাইপস অফ সাব ইউনিট। কিন্তু সাব ইউনিট টাইপ কয় রকম? 2 রকম। এইচ আর এম দিয়েই তারা তৈরি হবে, কল্ড এইচ এন্ড এম। এইচ এন্ড এম দিয়েই তারা তৈরি হবে, কিন্তু 4টা লাগবে। তাহলে which have small differences in amino acid sequence, the two subunit can combine randomly with each other, forming 5 isoenzymes that have the composition of। তাহলে দেখো এইচ আর এম দিয়ে যদি তুমি 4টা করে তৈরি করতে চাও, দেখো তুমি 5 রকম ভাবে সাজাতে পারবা। সেই রকম 5টা আইসোএনজাইমই আসলে ল্যাকটেট ডিহাইড্রোজিনেসের আছে, যার একটা হচ্ছে H4, 4টা সাব ইউনিটই H, একটা হচ্ছে H3M, একটা H2M2, একটা HM3, আর একটা হচ্ছে M4। তার মানে 4টা সাব ইউনিটই M, তাই না? এর বাইরে কিন্তু আর কোনো অপশন হতে পারে না। তাহলে এইচ আর এম দিয়ে 4টা করে টেট্রামার বানানোর জন্য 2টা সাব ইউনিট যদি তুমি ইউজ করো এইচ আর এম, তাহলে এই 2টা সাব ইউনিট দিয়ে এই 5 রকমেরই অ্যারেঞ্জমেন্ট সম্ভব। সেই জন্য ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এই 5 রকমই আমাদের বডিতে আছে। তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এক্সিস্ট ইন 5 আইসোএনজাইম ফর্ম, 5টা রূপে আমাদের বডিতে আছে। যেমন LDH1, এটা হচ্ছে H4 কে আমরা বলি LDH1, প্রেজেন্ট প্রাইমারিলি ইন কার্ডিয়াক টিস্যু এন্ড আরবিসি। আমাদের বডিতে কার্ডিয়াক টিস্যুতে মানে হচ্ছে আমাদের হার্টে এবং আরবিসি তে, রেড ব্লাড সেলে LDH প্রেজেন্ট থাকে। তোমাদের এই শীটটাতে কি এইটুকু নাই? না ম্যাম। আচ্ছা, তোমরা এখন দেখো আমি এই শীটটাতে শুধু এইটুকুই অ্যাড করেছি নতুন, তোমাদেরকে আমি আজকে ক্লাসের পরে এটা মেইল করে দিব, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এমনিতে বাকি সবকিছু ঠিক আছে, শুধু এইটুকু অংশই আমি মানে অ্যাড করেছি এলডিএইচ এর 5টা ফর্ম। সেটা হচ্ছে যাই হোক, তাহলে H4 হচ্ছিল কি আমরা 5টা রূপে আছে, তো 5টাকে আমরা LDH 1 2 3 4 5 এই 5টা নাম দেই। LDH 1 হচ্ছিল H4, Hটা কি থেকে আসছে জানো? হার্ট থেকে আসছে, আর এমটা আসছে মাসেল থেকে। মানে আমি নিজে মনে রাখতাম এইভাবে, H4 মানে হচ্ছিল এটা কার্ডিয়াক বা হার্টে থাকবে, আর M4 মানে এটা মাসেলে থাকবে। বাকিগুলি তোমার একটু মনে রাখতে হবে। তাহলে LDH1 H4 মানে 4টা সাব ইউনিট আর H, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছিল কার্ডিয়াক টিস্যু, তার মানে হার্টে এবং আরবিসি তে, রেড ব্লাড সেলে। LDH2 দেখো H3M, এটা কোথায় থাকে? প্রেজেন্ট মোস্টলি ইন হোয়াইট ব্লাড সেল, এটা থাকে কিন্তু আমাদের WBC তে মানে হোয়াইট ব্লাড সেলে। LDH3 প্রেজেন্ট ইন হাইয়েস্ট কোয়ান্টিটি ইন লাং টিস্যু, ঠিক আছে? আমাদের ফুসফুসের ভিতরে LDH3 থাকে। LDH4 থাকে হাইয়েস্ট অ্যামাউন্ট ইন প্যানক্রিয়াস, কিডনি এন্ড প্লাসেন্টা। তাহলে LDH4 কোথায় কোথায় থাকে? আমাদের অগ্নাশয়ে, কিডনিতে এবং প্লাসেন্টাতে, মেয়েদের ক্ষেত্রে প্লাসেন্টাতে। LDH5 হাইয়েস্ট অ্যামাউন্ট ফাউন্ড ইন লিভার এন্ড স্কেলেটাল মাসল। M4 কি? মাসল, সেই কারণে এভাবে করে আমি মনে রাখতাম যে LDH5 যেহেতু M4, তার মানে এটা মাসেলে মেইনলি থাকবে, লিভারেও থাকে। তো যাই হোক, এই 5টা আইসোএনজাইম সবাই বুঝতে পেরেছো? তোমার স্ট্রাকচার ফিজিক্যালি এবং কাইনেটিক্যালি একটু আলাদা, কিন্তু সবাই যে ফিজিক্যালি কাইনেটিক্যালি লোকেশন ওয়াইজ আলাদা, কিন্তু কাজ করে সেম রিঅ্যাকশন কে তারা ক্যাটালাইজ করে, সেটাকে আমরা বলি আইসোএনজাইম। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম LDH1 টা কি হচ্ছে H4 আর LDH2 হচ্ছে H3M। আপনি ওভাবে ম্যাম আপনি ওভাবে ইয়ে করে আসছেন, সিরিয়াল ওয়াইজ আসছেন। হ্যাঁ ম্যাম, H4 হচ্ছে LDH1 আর H3M হচ্ছে LDH2। ম্যাম এভাবে সিরিয়াল ওয়াইজ দেখা আছে, M4 হচ্ছে LDH5। জি ম্যাম, ঠিক আছে। তাহলে সবাই কি আইসোএনজাইম বুঝতে পেরেছো? ফিজিক্যালি প্রপার্টিজ আলাদা, তাদেরকে আমরা বলছি হচ্ছে আইসোএনজাইম। কারোর বুঝতে অসুবিধা থাকলে প্লিজ আমাকে একটু এখনই বলো। ম্যাম আইসোএনজাইমটা সংক্ষেপে বাংলাতে একটু বুঝিয়ে বলুন।
বাংলা আমি পুরো কথাটা বাংলাতেই বললাম যে এলডিএইচ কে আইসোএনজাইম হচ্ছিল যেসব এনজাইমের কাজ একই রিঅ্যাকশনকে তারা ক্যাটালাইজ করবে, সবাই ধরো কাজ সেম টাই করবে। যেমন এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এটার কাজ কি? সব এলডিএইচ এর কাজ হচ্ছিল ল্যাকটেট থেকে পাইরুভেট অথবা পাইরুভেট থেকে ল্যাকটেট করা। এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, দুই দিকেই যেতে পারে। এবং এনজাইমটার কাজ কি? পাইরুভেট থেকে ল্যাকটেট করা অথবা ল্যাকটেট থেকে পাইরুভেট করা। এই জিনিসটা সবাই একই কাজ করবে, সবাই সেম কাজ করবে, আইসোএনজাইম সবাই সেম কাজ করবে, কিন্তু তাদের জায়গা আলাদা, শরীরের কোথায় থাকবে সেটা আলাদা। এবং আরেকটা কি আলাদা? প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, তাদের যে বৈশিষ্ট্য, ফিজিক্যাল বৈশিষ্ট্য সেটাও আলাদা, কারণ এক একজন এক একটা সাব ইউনিট দিয়ে তৈরি। যেমন কেউ যদি ল্যাকটেট ডিহাইড্রোজেনেস একটা আইসোএনজাইমের এক্সাম্পল, তারা 4টা সাব ইউনিট দিয়ে তৈরি হয়, দুইটা মাত্র অপশন দিয়ে 4টা করে বানাতে হয়। তাহলে তাদের সাব ইউনিট আছে এইচ আর এম, কিন্তু তাদের হতে হবে 4টা। তাহলে কি কি অপশন হতে পারে? H4 হতে পারে, যে 4টা সাব ইউনিটই H হতে পারে। H3M, তার মানে 3টা H 1টা M, 2টা H 2টা M, 1টা H 3টা M, তাহলে সেটাকে আমরা বলি HM3। অথবা হতে পারে 4টাই M, এরকম 5টা রকম হতে পারে, তাই না? এইচ আর এম দিয়ে যদি তুমি 4টা করে সাজাতে দাও, তাহলে এই 5টা রকমই তুমি করতে পারবা। তাহলে সেটাকে আমরা বলি, তাহলে কি হচ্ছে, এই এনজাইমটা ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এনজাইমটা সবাই সেম কাজ করছে, পাইরুভেট থেকে ল্যাকটেট অথবা ল্যাকটেট থেকে পাইরুভেট করছে, কিন্তু তাদের কি আলাদা আলাদা না? কেউ H4, কেউ H3M, তার মানে তাদের ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল যে বৈশিষ্ট্য সেটা আলাদা, তাদের স্ট্রাকচার আলাদা এবং তাদের লোকেশন আলাদা। তার মানে বডির কোন জায়গায় থাকবে সেটাও আলাদা, কেউ থাকবে ব্রেইনে, কেউ থাকবে হার্টে, কেউ থাকবে মাসেলে, এরকম আলাদা আলাদা, তাদের জায়গা আলাদা আর কি স্ট্রাকচার আলাদা, গঠন আলাদা, কিন্তু কাজ সবার সেম। তাদেরকে আমরা বলি আইসোএনজাইম। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে যদি এইটুকু বোঝা যায়, আমি নেক্সট টপিকসে আসি। আচ্ছা, আজকের এই টপিকটা হচ্ছে এনজাইমস আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট। আচ্ছা, ভালো কথা, তোমরা কালকে কে কি ক্লাস করতে পারবে? সবাই কি কালকে ক্লাস করতে পারবে? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। কেউ ক্লাস করবে না। ঠিক আছে, তাহলে তো আজকে পড়ায় দিতে হবে, যেহেতু আজকে তোমরা আগের পড়াটা আমি রিপিট করলাম, যে তোমরা কিন্তু মানে রেগুলার ব্যাচ একটু আগায় গেছে, একটা টপিক ওয়াইজ তারা আগায় গেছে অ্যাট লিস্ট। আচ্ছা ম্যাম, সমস্যা নাই, এটা নেক্সট ক্লাসে আপনি একটু ইয়া করে দিবেন ম্যাম। ঠিক আছে, তাহলে দেখো এনজাইমস আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট, এটা খুব মনোযোগ দিয়ে শোনো, দেখি ওরা কতটুকু আগায় গেছে। না, ওরা একটা ক্লাস তোমাদের থেকে আগায় আছে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। এনজাইমস আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট, এটার মানে কি? এনজাইম তো ক্যাটালিস্ট, তাই না? রিঅ্যাকশনের গতিকে বাড়ায়, কিন্তু তারা অনেক বেশি পাওয়ারফুল ক্যাটালিস্ট। তার মানে পাওয়ারফুল মানে কি? তারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক দ্রুত তারা রিঅ্যাকশনের গতিকে বাড়াতে পারে। এনজাইম ছাড়া কোনো একটা রিঅ্যাকশন এতটাই স্লো হবে যে তোমরা বলতে পারো যে কোনো রিঅ্যাকশন হচ্ছেই না, কারণ তোমরা হয়তো ডিটেক্টেবল অ্যামাউন্টে সেটা তুমি শনাক্তই করতে পারবা না যে রিঅ্যাকশন হচ্ছে কি হচ্ছে না। এনজাইম দিলে কি হয়? রিঅ্যাকশনের গতি অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এনজাইম এতটাই পাওয়ারফুল ক্যাটালিস্ট যে সেই রিঅ্যাকশনের গতিকে অনেক গুণ বাড়ায় দেয়, এতটাই বাড়ায় দেয় যে তুমি এক কথায় বলে দিতে পারো যে এনজাইম ছাড়া রিঅ্যাকশন হয় না। আসলে হয়, কিন্তু এতই স্লো হয় যে সেটাকে আসলে তুমি গোনায় ধরতে পারো না, তুমি এক কথায় বলেই দিতে পারো যে এনজাইম ছাড়া রিঅ্যাকশন হয় না। বুঝে গেছে? তাহলে এনজাইম, দেখো এনজাইমস আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট, এই কথাটা যদি আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে বলি যে বলো তো এনজাইম কেন পাওয়ারফুল ক্যাটালিস্ট, তাহলে তোমরা এখন আমি যা পড়াবো এই দুইটা টপিক বলবা, এই দুইটা পয়েন্ট বলবা। দাঁড়াও একটা বসে একটু পানি খাবো। দেখো টপিকগুলি, পয়েন্টগুলি। এনজাইম accelerate reactions by factors of as much as a million or more। তাহলে এনজাইম একটা রিঅ্যাকশনের গতিকে কতখানি বাড়াতে পারে? মিলিয়ন টাইমস বাড়ায় দিতে পারে, মিলিয়ন টাইমস বাড়ায় দিতে পারে। Indeed,
Most reaction in biological system do not take place at detectable rate in the absence of enzyme. মানে এক কথায় বলতে গেলে indeed সত্যিকার অর্থে বায়োলজিক্যাল কোন একটা রিঅ্যাকশন আসলে এনজাইমের অ্যাবসেন্সে, এনজাইম না থাকলে কোনো শনাক্ত করার মতো পরিমাণে হয়ই না। কোনো রিঅ্যাকশন বায়োলজিক্যাল সিস্টেমে ডু নট টেকস প্লেস, তার মানে কোনো রিঅ্যাকশন হয়ই না ডিটেক্টেবল রেটে, তার মানে শনাক্ত করার মতো পরিমাণে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনজাইম, এনজাইমের অনুপস্থিতিতে। Even a reaction as simple as the hydration of carbon dioxide is catalyzed by an enzyme carbonic anhydrase. দেখো সবচেয়ে একটা সিম্পল রিঅ্যাকশনের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে বাইকার্বনেট তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে বাইকার্বনেট তৈরি হয়। এটা খুব সিম্পল একটা রিঅ্যাকশন। কার্বন ডাইঅক্সাইডের একটা ছোট মলিকুল, পানিও একটা ছোট মলিকুল, এই দুজন মিলে যুক্ত হয়ে বাইকার্বনেট তৈরি হচ্ছে। এটার মধ্যে কোনো পুরো বড় বড় মলিকুল, কোনো অনেক কঠিন ধাপ কিচ্ছু নাই। এরকম সোজা একটা রিঅ্যাকশনও কিন্তু একটা এনজাইম ছাড়া হয় না। বায়োলজিক্যাল সিস্টেমে আমাদের বডির ভিতরে কোনো রিঅ্যাকশন এনজাইম ছাড়া হয় না। নট এ সিঙ্গেল সিম্পল রিঅ্যাকশন লাইক কার্বনিক অ্যানহাইড্রেস। দেখো সবচেয়ে সিম্পল সহজ একটা রিঅ্যাকশন, এটাও আমাদের বডিতে এনজাইমের সাহায্য ছাড়া হয় না। ঠিক আছে, দেখো এইখানে যে এই সিম্পল রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করা, এই কথা হচ্ছে আবার মিউট করো। তুমি কিছু বলতে চাইলে বলো, যে আনমিউট হয়েছিলে তুমি যদি কিছু বলতে চাও বলো। আচ্ছা, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা, এই সিম্পল রিঅ্যাকশনটাও আমাদের বায়োলজিক্যাল সিস্টেম, আমাদের শরীরের ভিতরে হওয়ার জন্য একটা এনজাইম লাগে। এনজাইমের সাহায্য ছাড়া কোনো রিঅ্যাকশনই হয় না, যত সিম্পল রিঅ্যাকশনই হোক না কেন। দেখো এই রিঅ্যাকশনটা যে ক্যাটালাইজ করে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে মিলায় বাইকার্বনেট করে, সেই রিঅ্যাকশনটা, সেই এনজাইমটাকে আমরা বলি কার্বনিক অ্যানহাইড্রেস। দেখো নামের শেষে এএসই আছে, দেখতে পাচ্ছো? এনজাইমটার নামের শেষে এএসই আছে, কার্বনিক অ্যানহাইড্রেস। হাইড্রেস, জি ম্যাম। হ্যাঁ, এএসই থাকা মানেই এটা একটা এনজাইম, তাই তো? চোখ বন্ধ করে তোমরা এএসই যদি থাকে কোথাও নামের শেষে কোনো তাহলে বলে দিতে পারো এটা একটা এনজাইম। তাহলে দেখো কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা কি করে? রিঅ্যাকশনের গতিকে বাড়ায়। কোন রিঅ্যাকশনের গতিকে বাড়ায়? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে মিলায় যে বাইকার্বনেট তৈরি হয়, সেই রিঅ্যাকশনের গতিকে বাড়ায়। In fact, carbonic anhydrase is one of the fastest enzyme known. It is found in high concentration in RBC. Even সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল যে এই সিম্পল রিঅ্যাকশনকে যে ক্যাটালাইসিস করে কার্বনিক অ্যানহাইড্রেস, সে কিন্তু আমাদের চেনা এনজাইমগুলির মধ্যে মানে একটা ফাস্টেস্ট, খুব দ্রুত গতির অন্যতম একটা এনজাইম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। সব রিঅ্যাকশনের গতিকে দ্রুত বাড়াতে পারে এরকম এনজাইমগুলির মধ্যে কার্বনিক অ্যানহাইড্রাইস হচ্ছে হলো অন্যতম। দেখো it is found in high concentration in RBC. এটা কোথায় থাকে আমাদের শরীরে? RBC এর ভিতরে বেশি পরিমাণে থাকে কার্বনিক অ্যানহাইড্রেস। RBC কি? রেড ব্লাড সেল, তাই তো? RBC এর কাজ কি? আমাদের বিভিন্ন টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে RBC এর মেইন কাজ। সে আমাদের বিভিন্ন টিস্যুতে, বিভিন্ন সেলে সেলে গিয়ে গিয়ে, রক্ত গিয়ে কি করে, RBC গিয়ে কি করে, অক্সিজেন দিয়ে আসে। বাতাস থেকে যে আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা RBC নিজের ভিতরে নিয়ে, সে 4টা করে অক্সিজেন মলিকিউল নিয়ে সে বিভিন্ন টিস্যু বিভিন্ন সেলে সেলে গিয়ে গিয়ে অক্সিজেন সাপ্লাই করে। কিন্তু এখানে কিন্তু তার কাজ শেষ না। সে যেরকম অক্সিজেন সাপ্লাই করে, সেরকম সেল থেকে বা টিস্যু থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে নিয়ে আসে। মানে ব্যাপারটা হচ্ছে ভালো জিনিস অক্সিজেন দিয়ে ময়লা কার্বন ডাইঅক্সাইডটাকে, ওয়েস্ট মেটেরিয়ালটাকে সে টিস্যু থেকে কালেক্ট করে নিজে নিয়ে আসে। এখন নিজে যে নিয়ে আসে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কি হয়? সেই কার্বন ডাইঅক্সাইডটা এই যে আরবিসির ভিতরে এরকম ওয়াটারের সাথে মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে বাইকার্বনেট তৈরি করে। সেই জন্য আরবিসির ভিতরে, এবং এই রিঅ্যাকশনটা কে করে? কার্বনিক অ্যানহাইড্রেস নামে এনজাইমটা করে। তাহলে এই এনজাইমটা তার মানে আরবিসির ভিতরে সবচেয়ে বেশি থাকে।
কারণ আরবিসি যে আমাদের বিভিন্ন টিস্যু থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলো, সেগুলিকে পানির সাথে মিলিত করে বাইকার্বনেট হিসেবে আমাদের বডি থেকে বের করে দিতে হয়, সেই জন্য কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা লাগে। এবং মজার ব্যাপার দেখো, ইচ এনজাইম মলিকুল ক্যান হাইড্রেট 106 molecule of carbon dioxide per second. এটা খুবই ইম্পর্টেন্ট, কি জানে, এটা খুবই ইম্পর্টেন্ট যে এই এনজাইমটা পার সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 106টা কার্বন ডাইঅক্সাইড মলিকুলকে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করায় দিতে পারে, থেকে আমরা প্রোডাক্ট বাইকার্বনেট পেতে পারি। বুঝতে পারছো কি পরিমাণ পাওয়ারফুল তারা? তার মানে পার সেকেন্ডে, 1 সেকেন্ডের ভিতরে সে 106টা কার্বন ডাইঅক্সাইড মলিকুলকে রিঅ্যাকশন হওয়ায় দিতে পারে। তার মানে কত দ্রুত গতির এই এনজাইমটা, এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? একটা সেকেন্ডে 106 মলিকুল মানে অনেক ফাস্ট, ঠিক আছে? তাহলে this catalyzed reaction is 107 times as fast as the uncatalyzed one. তাহলে এই রিঅ্যাকশনটা যদি তুমি এনজাইম না দাও, তাহলে সেই রিঅ্যাকশনকে আমরা কি বলি? আনক্যাটালাইজড রিঅ্যাকশন। আর এনজাইম যদি দাও, তাহলে সেই রিঅ্যাকশনকে কি বলি? ক্যাটালাইজড রিঅ্যাকশন। তাই তো? এনজাইমের কাজ কি? ক্যাটালাইসিস করা, ক্যাটালাইজ করা। তাহলে রিঅ্যাকশন এনজাইম অ্যাড করলে সেটাকে আমরা বলি ক্যাটালাইজড রিঅ্যাকশন। যদি এনজাইম অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি আনক্যাটালাইজড রিঅ্যাকশন। তাহলে এই যে কার্বনিক অ্যানহাইড্রাইস যে রিঅ্যাকশনটা করে, সেটা 107 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য আনক্যাটালাইজড ওয়ান। যদি আমি এনজাইম না দেই, তাহলে সেই রিঅ্যাকশনটা যে গতিতে হবে তার থেকে কার্বনিক ভয়েস আসতেছে না, অপেক্ষা করো, শোনা যাচ্ছে না, অপেক্ষা করো। শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে না। ম্যাম এখন শোনা যায়? কতটুকু শোনো নাই? কোন পর্যন্ত শুনেছো বলো? একটু শোনা যায় না। ওই যে ম্যাম সাইড আনক্যাটালাইজড রিঅ্যাকশনটা ছিল কি ওটা? ওই জায়গা থেকে শুনতে কি বুঝি নাই? আচ্ছা, catalyzed reaction is 107 times, এই লাইনটা ম্যাম, এই লাইনের আগ পর্যন্ত কমপ্লিট না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আবার মিউট করো, আমি আবার বলছি। মানে হচ্ছিল আনক্যাটালাইজড রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনের ভিতরে এনজাইম দেওয়া নাই, সেই রিঅ্যাকশনের তুলনায় কার্বনিক অ্যানহাইড্রাইস তুমি অ্যাড করছো, সেই রিঅ্যাকশনটা 107 গুণ বেশি দ্রুত করে। তাহলে যদি তুমি কোনো রিঅ্যাকশনে, এই যে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারে যদি তুমি একা একা রিঅ্যাকশন হতে দাও কোনো এনজাইম ছাড়া, তাহলে সে যে এত স্লো রিঅ্যাকশন করবে, যদি তুমি কার্বনিক অ্যানহাইড্রাইস অ্যাড করে দাও, তাহলে সে 107 গুণ বেশি দ্রুত রিঅ্যাকশনটাকে ঘটাবে। তাহলে এনজাইম ছাড়া এবং এনজাইম সহ রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? ছাড়া হলে যা গতি হবে, দিলে 107 গুণ বেশি গতি হবে। তাহলে তার মানে এনজাইম কত বেশি পাওয়ারফুল ক্যাটালিস্ট! 10 গুণ 20 গুণ না, 107 গুণ বেশি ফাস্ট করবে সে এনজাইমটা দিলে। তাহলে এবং আরেকটা ব্যাপার, যে এনজাইম আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট, এটা এক্সপ্লেন করতে গেলে এই টপিকটা, এই এক্সাম্পলটা দিলেই তুমি বুঝে যাবা যে এনজাইম আসলে কতটা পাওয়ারফুল ক্যাটালিস্ট। আরেকটা ইম্পর্টেন্ট টপিক কি, ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে এনজাইমস আর ভেরি পাওয়ারফুল ক্যাটালিস্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে side reaction leading to the wasteful formation of byproduct are enzyme catalyzed reaction in contrast with uncatalyzed one. তাহলে কি হয়? সাইড রিঅ্যাকশন বা কোনো ওয়েস্টফুল ফর্ম বাইপ্রোডাক্ট। বাইপ্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট যেটা তুমি চাচ্ছ তার পাশে অন্য যে কোনো প্রোডাক্ট এক্সট্রা তৈরি হওয়াটাকে আমরা বলি বাই প্রোডাক্ট। বুঝতে পারছো? তাহলে চিনি তৈরির সময় কিছু গুড় তৈরি হয়, সেটাকে আমরা বলি বাই প্রোডাক্ট, চিটা গুড় তৈরি হয়, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলি বাই প্রোডাক্ট। যে প্রোডাক্টটা তুমি চাচ্ছ তার বাইরে অন্য কোনো প্রোডাক্ট সাথে যদি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি বাই প্রোডাক্ট।
ঠিক আছে? এনজাইম এতটাই এফিশিয়েন্ট, এতটাই পাওয়ারফুল ক্যাটালিস্ট যে এনজাইম যে রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে সে শুধুমাত্র যে রিঅ্যাকশনে যে প্রোডাক্টটা হওয়ার কথা সেটাই তৈরি করে, কোনো ওয়েস্ট বাই প্রোডাক্ট তৈরি করে না। আনক্যাটালাইজ রিঅ্যাকশন যে কাজটা করে থাকে, এনজাইম না দিলে যে প্রবলেমটা হয়, অনেক সময় তোমার বাই প্রোডাক্ট এক্সট্রা কিছু প্রোডাক্ট সাথে তৈরি হয়ে যায়। তার জন্য কি হয়, আমাদের বডিতে এক্সট্রা কোনো প্রোডাক্ট তৈরি হলে সমস্যা আছে, সেই এক্সট্রা প্রোডাক্টটা আবার তোমার বডি থেকে বের করতে হবে, তার জন্য তোমার এনার্জি খরচ হবে, সময় খরচ হবে, সেইটা আমাদের বডি কখনো চায় না। আমাদের বডি সবচেয়ে ইকোনমিক, যেটুকু দরকার সেটুকুই চায়, তার বাইরে এক্সট্রা কোনো কিছু অতিরিক্ত অযথা তৈরি করা এটা আমাদের বডি কখনো করে না। তাহলে এনজাইম সেই কারণে এত বেশি বডিতে দরকার বা এত বেশি এফিশিয়েন্ট, এত বেশি মানে কি বলবো অ্যাক্টিভ ক্যাটালিস্ট, যে সে কি করে, সে কোনো ধরনের সাইড রিঅ্যাকশন অথবা ওয়েস্টফুল বাই প্রোডাক্ট তৈরি করে না। বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, আমরা যে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এটাকে তো আমরা এলডিএস দ্বারা প্রকাশ করি, তো সেক্ষেত্রে এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এটা কি কোনো সিম্বল দ্বারা প্রকাশ করার মতোই আছে? দরকার হয় না, তুমি এলডিএইচ টাকে আমরা শর্ট করে শুধু বলি, সব এনজাইমকে আমরা শর্ট ফর্মে বলি না, না কার্বনিক অ্যানহাইড্রেসকে আমরা শর্ট ফর্ম বলি। এলডিএইচ তোমার বলা জরুরি না, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, তিনটা নাম তো, এলডিএ ল্যাকটেট, ডি তে ডি আর এইচ এ হাইড্রোজেনেস। এই হিসেবে আমরা বডিতে যেহেতু 5টা আছে, এলডিএইচ 1 2 3 4 5 বলি। এটা তো কার্বনিক অ্যানহাইড্রেস একটাই আমাদের বডিতে, কোনো আইসো এনজাইম নাই, সো এটাকে শর্ট ফর্ম অথবা 1 2 3 4 বলতে হয় না। ঠিক আছে? জি ম্যাম। এরপরে দেখো এসআই ইউনিট অফ এনজাইম, আজকে এটাই লাস্ট টপিক, এসআই ইউনিট অফ এনজাইম, কিন্তু এটা একটু বোঝার মতো, হ্যাঁ, মানে একটু মনোযোগ দিতে হবে, কারণ একটু কনফিউজ হয়ে যাও তোমরা এটাতে অনেক সময়। হ্যাঁ, আজকে এই পর্যন্ত পড়বো, এসআই ইউনিট অফ এনজাইম পড়বো আর টার্নওভার নাম্বার পড়বো। হ্যাঁ, এই জিনিসটা এমনি দেখতে সোজা। এসআই ইউনিট অফ এনজাইম ব্যাপারটা কি, ইউনিট, এসআই ইউনিট, তাই না, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। এটা এনজাইমের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিটটা কি, সেটা হচ্ছিল এনজাইমের ইউনিট বা একক হচ্ছে কাটাল, ক্যাটাল বা কাটাল, কাটাল বলো। এনজাইমের একক হচ্ছিল কাটাল। যেমন ধরো সময়ের একক কি, মিনিট, তাই না, তারপরে ধরো তোমার দূরত্বের একক কি, তোমার কিলোমিটার, মাইল, এরকম বলি না, তো সেরকম এনজাইমের এসআই ইউনিট হচ্ছে কাটাল। তাহলে কাটাল কাকে বলে, দেখো, amount of enzyme that converts 1 mole of substrate to product per second in an assay system, it is called কাটাল। তাহলে কি হচ্ছিল, কাটাল কাকে বলে, কোন একটা অ্যাসে সিস্টেমে, কোন যেখানে আমরা পরিমাপ করতে পারি সেই সিস্টেমের ভিতরে যখন যতটুকু এনজাইম লাগে এক মলিকুল সাবস্ট্রেটকে পার সেকেন্ডে প্রোডাক্টে কনভার্ট করতে, সেটাকে আমরা বলি 1 কাটাল। এক মলিকুল সাবস্ট্রেটকে 1 সেকেন্ডে প্রোডাক্টে কনভার্ট করার জন্য যতটুকু এনজাইম লাগে সেটাকে আমরা বলি 1 কাটাল। বুঝতে পারছো? এক মলিকুল সাবস্ট্রেট নিলাম, সেটা পার সেকেন্ডে প্রোডাক্টে কনভার্ট করার জন্য কতটুকু এনজাইম লাগবে, ধরে নিচ্ছি 1 মলিকুল সাবস্ট্রেট নিলাম, তাকে পার সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু প্রোডাক্ট হতে হবে, 1 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টে কনভার্ট করার জন্য ধরে নিচ্ছি 3 মোল এনজাইম লাগে, তাহলে সেটাকে আমরা বলবো কাটাল। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো আরেকটা কাছাকাছি টপিকস আছে, সেটা নাম হচ্ছিল টার্নওভার নাম্বার। আরেকটা কাছাকাছি সংজ্ঞা, ডেফিনেশন, সেটা হচ্ছে টার্নওভার নাম্বার। এর আগে আমরা এসআই ইউনিট অফ এনজাইম বা কাটালের সংজ্ঞাতে কি জিজ্ঞেস করেছি, কোশ্চেনটা কি ছিল, কতটুকু এনজাইম লাগে, তাই না, কতটুকু এনজাইম, মনে আছে? এক মলিকুল সাবস্ট্রেটকে পার সেকেন্ডে প্রোডাক্টে কনভার্ট করতে কতটুকু এনজাইম লাগে, কোশ্চেনটা ছিল কতটুকু এনজাইম। এবার টার্নওভার নাম্বার কাকে বলে, একটু কথাটা একই কিন্তু কোশ্চেনটা ঘুরে গেছে, সেটা হচ্ছে হলো কতটুকু সাবস্ট্রেট। সংজ্ঞাটা পড়াচ্ছি, দেখো, the turnover number of one molecule enzyme is the number of substrate molecules transformed per unit by a single enzyme molecule। তাহলে এইটা কি, একটা সিঙ্গেল এনজাইম পার ইউনিট টাইম, তার মানে এখানে কিন্তু মিনিট, এখানে আর সেকেন্ড না, পার মিনিটে কতটুকু সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে। এখানে কোশ্চেনটা কতটুকু সাবস্ট্রেট,
একটা এনজাইম মলিকুল, একটা সিঙ্গেল এনজাইম মলিকুল পার মিনিটে, প্রতি মিনিটে কতটুকু সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে সেটাকে আমরা বলি টার্নওভার নাম্বার। কারো টার্নওভার নাম্বার যদি বেশি হয় কোনো এনজাইমের, তার মানে হচ্ছে সে পার মিনিটে এত বেশি সাবস্ট্রেটকে তোমার কি বলে প্রোডাক্টে কনভার্ট করে ফেলতে পারে, তার মানে তার পাওয়ার অনেক বেশি, সে অনেক বেশি অ্যাক্টিভ। তাহলে এসআই ইউনিট কাটাল আর টার্নওভার নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি? এসআই ইউনিট হচ্ছে হলো 1 সেকেন্ডে 1 মলিকুল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে কতটুকু এনজাইম লাগে। এখানে কোশ্চেন হচ্ছিল কতটুকু এনজাইম লাগে, সেটাকে আমরা বলি হচ্ছিল 1 কাটাল। আর টার্নওভার নাম্বার কি? একটা এনজাইম পার মিনিটে কতটুকু সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে সেটাকে আমরা বলি টার্নওভার নাম্বার। টার্নওভার নাম্বার কোনো এনজাইমের যদি দেখো এখানে দেওয়াই আছে, এনজাইম 3টে এনজাইমের নাম দেওয়া আছে। কার্বনিক অ্যানহাইড্রেস তোমরা নাম কেবলই পড়লে, বিটা অ্যামাইলেজ আর ফসফোগ্লুকোমিউটেজ। ঠিক আছে, এখানে ফসফোর হয়ে গেছে, এটা ফসফো হবে, আমি ঠিক করে দিচ্ছি, ফসফোগ্লুকোমিউটেজ। তাহলে কিন্তু এবং এদের তিনজনেরই তোমার কি দেওয়া আছে? টার্নওভার নাম্বার দেওয়া আছে, তাই না? দেখতে পাচ্ছ 3টে এনজাইমেরই টার্নওভার নাম্বার দেওয়া আছে। তার মানে হচ্ছিল কার্বনিক অ্যানহাইড্রেসের টার্নওভার নাম্বার দেখো কত বেশি, 3,60,00,000-এর মতো। তার মানে একটা কার্বনিক অ্যানহাইড্রাস 1 মিনিটে 3,60,00,000 এই কি 3,60,00,000 কি বলে সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে। আর বিটা অ্যামাইলেজ দেখো পার মিনিটে সে কয়টা এনজাইম, কয়টা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে? 11,00,000 এনজাইমকে, 11,00,000 সাবস্ট্রেটকে। আবার ফসফোগ্লুকোমিউটেজ পার মিনিটে কয়টা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে? মাত্র 1240টা। তার মানে এই পুরা তিনটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে? কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস, কারণ সে সহজে সে পার মিনিটে 1 মিনিটের মধ্যে এত সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে ফেলছে, তার মানে সে সবচেয়ে পাওয়ারফুল। তাহলে highest turnover number is for carbonic anhydrous. 1 molecule of carbonic anhydrous thus converts 3,60,00,000 molecules of carbon dioxide into bicarbonate per minute, and it is the most active enzyme among of all enzymes. বুঝে গেছে? সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আজকে হ্যাঁ বল। এসআই ইউনিট এনজাইম আর টার্নওভার নাম্বারটা আরেকবার যদি একবার জাস্ট করে দিতেন। হ্যাঁ অবশ্যই। এসআই ইউনিটটা হচ্ছিল এনজাইমের একক, এনজাইমের একক। সো কতটুকু এনজাইম সেটা পরিমাপের জন্য আমরা এই এককটা ব্যবহার করি, কতটুকু এনজাইম। তাহলে কিভাবে আমরা সংজ্ঞা বলতে পারি? 1 সেকেন্ডে 1 মলিকুল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে কতটুকু এনজাইম লাগে। একটা সাবস্ট্রেট 1 মলিকুল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য 1 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টে কনভার্ট করার জন্য কতটুকু এনজাইম লাগে সেটা হচ্ছে এসআই ইউনিট অফ এনজাইম কাটাল, সেটাকে আমরা বলি কাটাল। এটা হচ্ছে এসআই ইউনিট, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট অফ এনজাইম, একক, এনজাইমের একক। তাহলে 1 সেকেন্ডে 1 মলিকুল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে কতটুকু এনজাইম লাগে, এখানে আমরা জানতে চাচ্ছি কতটুকু এনজাইম। আর টার্নওভার নাম্বারের ব্যাপারটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি কতটুকু সাবস্ট্রেট। কিভাবে? একটা এনজাইম 1 মিনিটে কতটুকু সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে, সেটা হচ্ছিল টার্নওভার নাম্বার। এখানে কোশ্চেনটা ছিল কতটুকু সাবস্ট্রেট। হ্যাঁ বল। ম্যাম এখানে পার ইউনিট টাইম, এখানে কি মিনিট হবে? হ্যাঁ মিনিট, ইউনিট। তোমার টাইমের ইউনিট কি বলো? তো সবাই জানে টাইমের ইউনিট কি। ম্যাম সেটা সেকেন্ড তো উপরেরটাতে বললো, উপরটা সেকেন্ড, নিচেরটা মিনিট। আমরা টাইমের ইউনিটটা এখানে মিনিট ধরি। ঠিক আছে, দেখো নিচে একদম লেখা আছে পার মিনিট টাইম। দেখো একদম নিচে, হাইয়েস্ট নাম্বার ইজ ফর কার্বনিক অ্যানহাইড্রেস। 1 molecule of carbonic anhydrous thus converts 3,60,000 molecules of carbon dioxide into bicarbonate per minute. দেখতে পাচ্ছ? পার মিনিট। হ্যাঁ, and this is the most active enzyme among of all enzymes. ঠিক আছে ম্যাম? হ্যাঁ ম্যাম এই সাবস্ট্রেটকে যে প্রোডাক্টে তৈরি করা, এক্ষেত্রে কি এক একটা সাবস্ট্রেটের জন্য এই টার্নওভার নাম্বারটা কি ডিফারেন্ট হওয়ার কথা না? না, সাবস্ট্রেটের জন্য তো
এনজাইমও ডিফারেন্ট হবে। এনজাইম ডিফারেন্ট হওয়া মানেই তো সাবস্ট্রেট ডিফারেন্ট হওয়া, তাই না? তার মানে ম্যাম তোমার এনজাইমের জন্য তো সাবস্ট্রেট একদম সুনির্দিষ্ট। এখানে একই এনজাইমের সাথে তো ডিফারেন্ট সাবস্ট্রেট কোনোদিন বাইন্ড করবে না। কার্বনিক অ্যানহাইড্রেস ছাড়া অন্য হাজার এনজাইমটা চেষ্টা করুক না কেন, কার্বন ডাইঅক্সাইড থেকে ওয়াটারের সাথে যুক্ত করে বাইকার্বনেট তৈরি করতে পারবে না। কারণ এই এনজাইমের জন্য সুনির্দিষ্ট, এই রিঅ্যাকশনের জন্য সুনির্দিষ্ট এনজাইম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, পাইরুভেট থেকে তুমি ল্যাকটেট করতে চাও বা ল্যাকটেট থেকে পাইরুভেট করতে চাও, তুমি হাজারটা এনজাইম দিয়ে ট্রাই করো না কেন, কোনো লাভ নেই। শুধুমাত্র ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম হলেই ওই রিঅ্যাকশনটা হবে। প্রত্যেকটা এনজাইমের জন্য তার সাবস্ট্রেট এবং রিঅ্যাকশন স্পেসিফিক, একদম নির্দিষ্ট। যেরকম তালা এবং চাবি নির্দিষ্ট, একটা তালার যেরকম চাবি, তুমি হাজারটা চাবি দিয়ে চেষ্টা করো না কেন, তালা তার নির্দিষ্ট চাবি ছাড়া কখনোই খুলবে না। সেরকম একটা ব্যাপার প্রত্যেকটা এনজাইমের জন্য তার সাবস্ট্রেট নির্দিষ্ট, কারণ সাবস্ট্রেটটাকে এনজাইমের ওই শেপের ভিতরেই বসতে হবে, এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপের ভিতরেই বসতে হবে। তো শুধুমাত্র তার সাবস্ট্রেট ছাড়া অন্য কোনো সাবস্ট্রেটের সেই শেপেও মিলবে না, আকারেও মিলবে না, এবং সে কখনোই বসতেও পারবে না। ম্যাম আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাম আমাদের বডির ইনসাইডে তো দেখা গেছে যে সাবস্ট্রেটটাকে প্রোডাক্টে তৈরি করতেছে বা এনজাইমটাও তৈরি হচ্ছে, কিন্তু আমরা যদি আউটার রিঅ্যাকশন যদি করি বাইরে, তো সেক্ষেত্রে তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণে এনজাইম ব্যবহার করে একটা নির্দিষ্ট সাবস্ট্রেটকে প্রোডাক্টে তৈরি করি। ওই ক্ষেত্রে কি ম্যাম মানে এনজাইমের লিমিটেশন আছে কিনা? যে একটা নির্দিষ্ট তোমার সাবস্ট্রেট যদি অনেক বেশি দাও আর এনজাইম কম দাও, তাহলে এনজাইম যতটুকু সে ততটুকুকেই, যতটুকু মানে সাবস্ট্রেট তুমি হাজার দাও না কেন, এনজাইম যদি কম দাও তাহলে এনজাইম তার যতটুকু সামর্থ্য, যেটুকু পারবে ততটুকু সে করবে। তুমি সাবস্ট্রেট বাড়াইতেই থাকো না কেন, কোনো লাভ হবে না। তখন তোমার এনজাইমকেও বাড়াইতে হবে পরিমাণে, তাই না? জি ম্যাম। সেটা অবশ্যই। ধরো তুমি সাবস্ট্রেট দিলা 100, এনজাইম দিলা 10টা, সে কি করবে? 10টা এনজাইম যতটুকু পারে ততটুকুই কাজ করবে। তুমি ওই 100 সাবস্ট্রেটের থেকে তুমি 1000 সাবস্ট্রেট বাড়াই দিলা, কোনো লাভ হবে? লাভ হবে না। এনজাইম তো তার সে যতটুকুকে সাবস্ট্রেটকে কনভার্ট করতে পারে ততটুকুকেই করতে থাকবে। বুঝতে পারছো? 5000 সাবস্ট্রেট দিলেও তখন আর রিঅ্যাকশনের গতি বাড়বে না, তখন তোমার এনজাইমও সেই অনুপাতে বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। আমার এখনই আবার আরেকটা ক্লাস না, তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা আরেকবার একটু গো থ্রু করবা, নিজেরা ভাববা, পুরাটা একটু দেখবা। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা, হ্যাঁ বল। না ম্যাম বলেন, আপনি বলেন ম্যাম, কি বলবেন ম্যাম? বলেন। কেউ মনে কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল। আচ্ছা, তোমাদের এখানে এইকে সিআর জানি কে? জি ম্যাম, আমি ম্যাম মোরশেদ। মোরশেদ, হ্যাঁ মোরশেদ, তোমার আইডি তো আমার কাছে আছে, তাই না? জি ম্যাম। ইমেল আইডি আমি তাহলে তোমাকে আমি এর আগে মেইল করেছি না? জি ম্যাম। তোমার আইডিটা একটু মুখে বলো তো, তাহলে আমি এখনই সার্চ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ম্যাম মোরশেদ। আচ্ছা, মোরশেদ দিয়ে সার্চ দিলেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, শুনো তোমার একটা যে হ্যাঁ আর 10 সেকেন্ড ডিস্টার্ব করি ম্যাম। ম্যাম এখানে বলছে যে ইচ এনজাইম মলিকুল ক্যান হাইড্রেট 106 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড পার সেকেন্ড। আবার পরের লাইনে বলছে দিস ক্যাটালাইজড রিঅ্যাকশন ইজ 107 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য আনক্যাটালাইজড ওয়ান। তার মানে ম্যাম যে যদি আমার ইয়াটা ব্যবহার না হয়, এনজাইমটা ব্যবহার না হয়, সেক্ষেত্রে পার সেকেন্ডে একটা মলিকুলও হাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে না আর কি, হিসাবটা এরকম আসে কি ম্যাম? ওর আসলে একটা মলিকুলে আসলে হাইড্রেট হয় না, এতই পার সেকেন্ডে তো হয়ই না, তোমার পার ঘন্টাতেও হয় কিনা জানি না, মানে এতই স্লো হয়। এত স্লো ম্যাম? এত স্লো, হ্যাঁ। মানে একা একা কোন রিঅ্যাকশনই বায়োলজিক্যাল সিস্টেমে আসলে ওই যে লিখেছে না, ইনডিড মোস্ট রিঅ্যাকশন ইন বায়োলজিক্যাল সিস্টেম ডু নট টেকস প্লেস, মানে বলতে পারো যে হয়ই না, ডু নট টেকস প্লেস এট ডিটেক্টেবল রেট, মানে তুমি মাপতে পারবা যে হয় কি হয় না, ওই রকম রেটে রিঅ্যাকশন হয়ই না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা শোনো, তোমরা আরেকটু ভালো করে পড়ে তোমরা নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করো। আজকে যেহেতু আমরা এইভাবে এই প্ল্যাটফর্মে কি মিটে, গুগল মিটে ক্লাস নিতে পারছি, তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রথমে ওটিপি তে কি বলে ওটাতে লগইন করে আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? ওইটাতে কিন্তু লগইন করো সবাই প্রথমে। জি ম্যাম। এটাই বলতে চাচ্ছিলাম ম্যাম, ওইটাতে আমাদের আজকে 20 মিনিট চলে গেছে, তো হ্যাঁ বুঝি আমরা
নেক্সট ক্লাস থেকে ম্যাম আমরা এটাতে ক্লাস করলে আমাদের জন্য ভালো হবে, অনেকে শুনতে পায় না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আগে অরবিটে যাব, যে লগ ইন করবো, তারপর আমরা তারপরে এটাতে আমরা- এসে ক্লাস করব। ঠিক আছে, সবাই আসলে আমরা তারপর আমি শেয়ার করে দেবো। আমি আজকে ওকে ম্যাম। আমি আজকে তোমাদের এই যে আজকে যেটা পড়ালাম একই জিনিস, দুই একটা লাইন একটু অ্যাড করা আছে, আমি এইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোর্শেদকে আমি মেইল করে দিচ্ছি, সবাই ওখান থেকে নিয়ে নিও। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে তাহলে, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।